হে গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। চলে এলাম আবার। তোমরা তো এতক্ষণে ক্যাপশন পড়ে বুঝেই গেছো কী নিয়ে কথা বলতে চলেছি। তো চলো জেনে নেওয়া যাক আজকের টপিকের ব্যাপারে। আমার আজকের ভিডিওটাও স্পেশালি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টসদের জন্য। তো চলো, লেটস গো। অ্যানথ্রোপোলজি নিয়ে কথা বলবো তাদের জন্য যারা সবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, রেজাল্ট আউট হয়েছে, বুঝতে পারছে না কী ধরনের সাবজেক্ট নেওয়া ঠিক হবে, একটু ইউনিক, একটু ডিফারেন্ট সবার থেকে। তো আমি অলরেডি একটা ভিডিও করেছি সাইকোলজির ওপর, তোমরা সেটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আমার আজকের টপিক অ্যানথ্রোপোলজির ওপর। তো এই অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা কী? অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা প্রথম এসেছে অ্যারিস্টটল থেকে। অ্যারিস্টটলকেই অ্যানথ্রোপোলজির জনক বলে আমরা চিনি জেনারেলি। তো অ্যানথ্রোপোলজি কী সাবজেক্টটা? অ্যানথ্রোপোলজি হচ্ছে মানব বিজ্ঞান। মানব বিজ্ঞান তোমরা নিশ্চয়ই ভাবছো সাইকোলজিতেও বললাম মানব বিজ্ঞান, অ্যানথ্রোপোলজিতেও বলছি মানব বিজ্ঞান, তাহলে কী ব্যাপারটা কী? হ্যাঁ, সাইকোলজি ছিল আত্মার বিজ্ঞান, যেটা মানুষের আত্মা বা মন নিয়ে আলোচনা করে। বাট অ্যানথ্রোপোলজি একটা মানুষের সমস্ত দিক নিয়ে আলোচনা করে। অ্যানথ্রোপোলজি সাবজেক্টটার সাথে তুমি এডুকেশন, সোশিওলজি, জিওলজি, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি তো অবশ্যই, কেমিস্ট্রি, ম্যাথস, ফিজিক্স, বায়োলজি, সব সাবজেক্টের কানেকশন করতে পারবে। মানে একটা মানুষের সাথে রিলেটেড যা যা সাবজেক্ট হয় সব সাবজেক্টের সাথে তুমি অ্যানথ্রোপোলজিকে কানেক্ট করতে পারবে। এই অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা খুব রেয়ার। এই সাবজেক্টটা জেনারেলি আমাদের কলকাতায় সাইকোলজির থেকেও রেয়ার। সাইকোলজি তাও অনেক কলেজে এখন ডেভেলপ করেছে, অনেক কলেজে আছে, বাট অ্যানথ্রোপোলজি এখনও অতটা ডেভেলপ নয়। যদি তুমি সার্চ করো তাহলে তুমি জানতে পারবে যে সাইকোলজির থেকে অ্যানথ্রোপোলজির কলেজ আরও কম, স্কুল আরও কম। তো জেনারেলি বহু মানুষ সাবজেক্টের ব্যাপারে জানেই না কী সাবজেক্টটা। তো অ্যানথ্রোপোলজিকে আমরা বাংলায় জানি নৃতত্ত্ববিদ্যা। তো ছোটোবেলায় আমরা কম বেশি সবাই নৃতত্ত্ববিদ্যা কথাটার সাথে পরিচিত হয়েছি হিস্ট্রিতে। তা তোমরা ভাবতেই পারো এটা কি হিস্ট্রির কিছু? তো আমি বলবো না, এটা হিস্ট্রির কিছু না, আবার হিস্ট্রিরই কিছু। মানে এটা একটা পুরো ডিফারেন্ট টপিক। তবে এটা আর্টসের সাবজেক্ট নয়, এটা সায়েন্স বেস সাবজেক্ট। এখানে তুমি বিভিন্ন পুরনো দিনের যেসব জিনিসপত্র, যেমন মানুষ বিভিন্ন এভলিউশনের মাধ্যমে আজকে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স হয়েছে, কোন কোন স্তরের মাধ্যমে তারা এই হোমোসেপিয়েন্স সেপিয়েন্স হয়েছে, আমাদের পূর্বেকার জীবাশ্মগুলো, আমাদের পূর্বেকার গোষ্ঠীগুলো বা মানুষগুলো কী কী যন্ত্রপাতি ইউজ করতো, তারা কীভাবে জীবন ধারণ করতো, তখনকার দিনের আবহাওয়া কীরকম ছিল, তখনকার দিনের জীবন কাঠামো কীরকম ছিল, সেই সময়কার কালচার কীরকম ছিল, সেই সময়কার মানুষের মস্তিষ্কের বা শারীরিক গঠন প্রণালী কেমন ছিল, এই সব কিছু নিয়ে অ্যানথ্রোপোলজি ডিসকাস করে। অ্যানথ্রোপোলজির স্কোপ প্রচুর আছে, এটা প্রচণ্ড একটা স্কোপিং সাবজেক্ট। আর এই সাবজেক্টটা এতটাই রেয়ার যে এই সাবজেক্টটার এখনও সেভাবে তুমি ডেভেলপ পাবে না। আর এই সাবজেক্টটা নিতে পারলে তোমার কেরিয়ারের ক্ষেত্রেও খুব সুবিধা হবে, কারণ তোমরা জানো কি না জানি না, ইউপিএসসি মানে আইএএস, আইপিএস, সিভিল সার্ভিস, এসবের ক্ষেত্রে অ্যানথ্রোপোলজি কিন্তু মাস্ট। অপশনাল সাবজেক্ট হিসেবে কিন্তু অ্যানথ্রোপোলজির একটা ডিম্যান্ড আছে, যেটা আমরা জানি না। অ্যানথ্রোপোলজি এমন একটা সাবজেক্ট যারই কিন্তু আরেকটি শাখা হলো আর্কিওলজি। আর্কিওলজি তোমরা কি জানো? প্রত্নতত্ত্ববিদ্যা। প্রত্নতত্ত্ববিদ্যা বা আর্কিওলজিতে কি হয়? জেনারেলি আর্কিওলজিতে বিভিন্ন বিজ্ঞানীরা মাটি খুঁড়ে
আগেকার দিনের জীবাশ্মগুলো, তারপর বিভিন্ন অস্ত্রশস্ত্র বা বিভিন্ন জিনিসপত্র বহু বহু যুগ আগে যেগুলো আমরা ব্যবহার করেছি, সেই সব আমাদের স্থাপত্য ভাস্কর্যগুলো খুঁজে খুঁজে বার করে। আর আমরা সবাই কম বেশি শুনেছি, অতীত না জানলে ভবিষ্যৎ করা যায় না। হ্যাঁ, ঠিক, অতীত না জানলে ভবিষ্যৎ জানতে পারবো না। আমরা যদি নাই জানতে পারি যে আমরা অতীতে কোন কোন স্তরের মধ্যে দিয়ে এসেছি, তাহলে আমরা ভবিষ্যৎ থেকে সুন্দর করব কী করে? অতীতে আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হই, সেই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেই তো ভবিষ্যতে সেই সমস্যার সম্মুখীন হলে সেগুলোকে কাজে লাগাই। এই কারণে অ্যানথ্রোপোলজি খুবই একটা ডিম্যান্ডিং সাবজেক্ট। অ্যানথ্রোপোলজি আমাদের অতীতের সাথে ভবিষ্যতের কানেকশন তৈরি করে। এই অ্যানথ্রোপোলজির বহু শাখা আছে। মেন দুটি শাখা হলো বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি অ্যান্ড সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি। এই বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজিতে সাধারণত আমরা প্রাণীকোষ, জীবদেহের গঠন, অঙ্গবিন্যাস, জীবাশ্ম, বংশজনিত কারণ, তারপর এভলিউশন, এইসব ইত্যাদি বিষয়ে আলোচনা করে থাকি। আর সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি যে, সেখানে মানুষের এই যে সমাজ ব্যবস্থা, আমরা যে আজকে গোষ্ঠীবদ্ধ জীব, কীভাবে গোষ্ঠী হলাম, কিভাবে এই ধারাটা আমাদের মধ্যে হলো। আমরা সবাই জানি আমরা পিতৃতান্ত্রিক সমাজে বসবাস করি। তো এই পিতৃতান্ত্রিক সমাজ কিভাবে গড়ে উঠলো? এখনও তোমরা যদি খোঁজ নাও, বহু বহু আদিবাসীদের মধ্যে সাঁওতাল পরগনায় মাতৃতান্ত্রিক সমাজ রয়েছে, যেটা আমাদের মানে আমাদের গোষ্ঠীর মধ্যেও একটা সময় ছিল। তো এই সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি জেনারেলি বিবাহ, পরিবার, আমাদের সমাজ ব্যবস্থা, বিভিন্ন কালচার, রিচুয়ালস, আমাদের ব্যবহৃত বিভিন্ন জিনিস, মানে এই যে হাতা, খুন্তি, বিভিন্ন ধরনের জিনিস আমরা ব্যবহার করি, এগুলো কিভাবে আমরা তৈরি করেছি, তার হিস্ট্রি, কিভাবে মানুষ সমাজের বিভিন্ন স্তর ভেদে ব্যবহার করে থাকে, সমাজের একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠীর সম্পর্ক, তাদের মধ্যেকার রিচুয়ালস, ইভেন আমাদের সমাজে মানুষ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক আবহাওয়ার মধ্যে দিয়ে বিবর্তন হতে হতে আজকে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স হয়েছে। সেই প্রাকৃতিক ঘটনাগুলি বা সেই সামাজিক পরিবর্তন, ওই প্রাকৃতিক এই পরিবর্তনের সাথে সেগুলো ডিসকাস করে হচ্ছে আমাদের সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি। ধীরে ধীরে সবাই এই সাবজেক্টটাকে জানছে, এই সাবজেক্টটার পপুলেশন বাড়ছে, ধীরে ধীরে সাবজেক্টটা সবার মধ্যে ছড়িয়ে পড়ছে। কারণ এই সাবজেক্টটার সাথে তুমি যে কোনো ফিল্ডকে কানেক্ট করতে পারবে। এই সাবজেক্টটা নিলে তুমি রিসার্চ ফিল্ডে তো অবশ্যই যেতে পারবে, যার একটা বড় স্কোপ রয়েছে এইটার ক্ষেত্রে। যাদের মেনলি ওই বাধা ধরা লাইফস্টাইল পছন্দ নয়, যারা চাও এমন একটা প্রফেশনে যেতে যেখানে তোমার প্রত্যেকটা দিন একটু ডিফারেন্ট কাটবে, মানে প্রত্যেকটা দিন তোমার কাছে নতুন হবে, সেই সব মানুষদের জন্য অ্যানথ্রোপোলজিক্যাল ফিল্ড খুব ভালো। এছাড়া কর্পোরেট সেক্টরেও একটা ভীষণ ডিম্যান্ডিং ব্যাপার আছে সাবজেক্টটাকে নিয়ে। তাছাড়া এই সাবজেক্টটাকে নিয়ে টিচিং প্রফেশন তো আছেই, হাই স্কুলের টিচার হতে পারো তুমি, কলেজের প্রফেসর হতে পারো। এছাড়া এই সাবজেক্টটাকে নিয়ে তুমি বিভিন্ন গভর্নমেন্টাল জবস, যেমন আমি বললাম আইএএস আইপিএসের জন্য অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে একটা ডিম্যান্ড রয়েছে। বিভিন্ন এনজিওর ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টটার ডিম্যান্ড রয়েছে, সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে, হেলথ অর্গানাইজেশনেও এই সাবজেক্টের ডিম্যান্ড রয়েছে। তাছাড়া বিভিন্ন ডিজাস্টার্স, সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই সাবজেক্টটার একটা বিশাল ডিম্যান্ড রয়েছে। কারণ এই সাবজেক্টটা আমাদের অ্যানাটমি, সোশিওলজি, এডুকেশন, পারসেপশন, আমাদের সমস্তটার সাথে কানেক্টেড। এই অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা জেনারেলি তোমরা ভাবতে পারো এই সাবজেক্টটা নিয়ে এগোবো তো ঠিক, বাট আমাদের আর্নিং কেমন হবে? তো আমি তাদের জন্য বলতে চাইছি যারা আর্নিং নিয়ে ভাবছো,
এই সাবজেক্টটা দিন দিন প্রচণ্ড লেভেলে গ্রো করছে, আর প্রচণ্ড ডিম্যান্ডিং সাবজেক্ট যেহেতু সব ফিল্ডে এর একটা হাত আছে, ফরেন্সিক সায়েন্স থেকে শুরু করে সমস্ত দিকে। তো এই ফিল্ডে তুমি যদি এগোও, তোমার নো ডাউট আর্নিং খুব ভালো হবে, একটা হেলদি লাইফস্টাইল এনজয় করতে পারবে। ইভেন তুমি তোমার নিজস্ব পার্সোনাল লাইফের ক্ষেত্রেও এই সাবজেক্টটাকে বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারবে, সেই অপরচুনিটি তোমার আছে। এই সাবজেক্টটাকে নিয়ে এগোতে গেলে তোমাকে 11-12 কোনো স্কুল থেকে অ্যানথ্রোপোলজি নিতে হবে সাবজেক্টস ক্যাটেগরির মধ্যে। অবশ্য তুমি যদি স্কুলে নাও পাও, কারণ সব স্কুলে এটা পাওয়া যায় না, প্রচণ্ড রেয়ার, তো তুমি যদি নাও পাও কলেজে কিন্তু তোমার এটা পাওয়ার একটা স্কোপ আছে, কারণ অনেকেরই স্কুলে থাকে না, বাট সে কলেজে নিতে পারে সাবজেক্টটা। আমারই ছিল না স্কুলে, আমি পিওর সায়েন্সের, আমি আগেই বলেছিলাম, বাট আমি কলেজের সাবজেক্টটা নিয়েছি, তো সেক্ষেত্রে প্রবলেম হয় না। ইভেন আমার অনেক ফ্রেন্ডও আছে যাদের স্কুলে ছিল না, তারা আমার সাথে পিওর সায়েন্সে ছিল, তারা এখন অ্যানথ্রোপোলজিতে অনার্স করছে। তো সেক্ষেত্রে আমি বলছি অসুবিধা হয় না। তুমি যদি অ্যানথ্রোপোলজি নিয়ে পড়তে চাও, তুমি যদি এইচএস কমপ্লিট করে থাকো, তাহলে তুমি কোনো কলেজ থেকে অ্যানথ্রোপোলজি অনার্স নিতে পারো। প্রথমে তোমাকে এই সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন করতে হবে, গ্র্যাজুয়েশন করার পর দেন মাস্টার্স। তোমার যদি ভালো মার্কস থাকে তো মাস্টার্সে তুমি এমনি হয়ে যাবে, নয়তো এন্ট্রান্স ক্র্যাক করতে হবে, একটু টাফ আছে সেক্ষেত্রে। তো মাস্টার্সের পর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস আছে, জিআরএফ আছে, নেট, সেট, গেট এক্সেট্রা আছে। দেন তারপর পিএইচডি, কেউ আবার এমফিল করে। তো দেন তারপর তুমি তোমার ফিল্ডে এগোতে পারো আরও বেশি করে। তো তোমার স্টাডি করার এগুলো হচ্ছে ধাপ অ্যানথ্রোপোলজি নিয়ে। আর অ্যানথ্রোপোলজি নিয়ে এগোলে তোমার তো একটা অ্যাপ্লাইড ফিল্ড আছেই, তাছাড়া আবার এটা থিওরিটিক্যাল ফিল্ডও একটা আছে। তবে যেহেতু এটা সায়েন্স বেসড সাবজেক্ট, তো এটার ক্ষেত্রে অ্যাপ্লাইড ফিল্ডটাই বেশি। আর এই সাবজেক্ট শুধু যে মানুষ নিয়ে ডিসকাস করে তা না, মানুষ রিলেটেড সব কিছু নিয়ে ডিসকাস করে। যেমন এই যে আমরা কথা বলছি, ভাষা, আমরা তো প্রথম দিনই কথা বলতে শিখে যাইনি। তো প্রথমে আমরা কিছু শব্দ করতাম, তার থেকে আমরা ইশারা, তারপর ধীরে ধীরে একটা দুটো শব্দ করতে করতে আমাদের ভাষাতে এসছে। সেই লিঙ্গুইস্টিক ব্যাপারটা আমাদের। তারপর বিভিন্ন জাতি, আমরা জানি আমাদের দেশ বিভিন্ন জাতি নিয়ে তৈরি, সেই জাতির মধ্যে যে ব্যাপারটা, সেটা নিয়ে এথনোলজি আছে, অ্যানথ্রোপোলজির একটা পার্ট, এথনোলজি ডিসকাস করে। এছাড়া অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে তুমি দেখতে পারবে অ্যানথ্রোপোলজি সাথে জিওগ্রাফির একটা খুব ভালো সম্পর্ক আছে, বা জিওগ্রাফি দুটো আলাদা সাবজেক্ট কিন্তু। তো সেক্ষেত্রে তুমি দেখবে আমরা যে ভূস্তর, নৃতত্ত্ববিদ্যার ক্ষেত্রে কি হয়, আর্কিওলজিস্টরা সেই ভূস্তর খুঁড়ে মাটির তলা থেকে বিভিন্ন নিদর্শন, স্থাপত্য, ভাস্কর্যগুলো খুঁড়ে বার করে আমাদের আদিম ইতিহাসটা জানার জন্য। তো সেই ভূস্তরের একটা লেয়ার তো আছে, মানে যত দিন যায় মাটির ওপর মাটি চাপা পড়ে, শিলার ওপর শিলা, সেগুলো আমরা ছোটোবেলায় জিওগ্রাফির ক্ষেত্রে পড়েছিলাম। সেই শিলা স্তরবিন্যাস দেখেও কিন্তু আমরা জানতে পারি যে এটা কোন যুগের, সেই সম্পর্কটাও কিন্তু অ্যানথ্রোপোলজির সাথে আছে। ইভেন একটা গাছের লেয়ারিংও কিন্তু অ্যানথ্রোপোলজির একটা পার্ট। একটা গাছের লেয়ার দেখে আমরা বলতে পারবো যে সেই গাছটার ওই লেয়ার যখন ছিল, মানে ওই প্রত্যেক বছর তো গাছের ওপর একটা করে লেয়ার পড়ে, তো সেই সময় ওই প্রাকৃতিক পরিবেশ কীরকম ছিল ওই এরিয়ার বা ওই জলবায়ুর। তো ওখানে খরা হয়েছিল না, ভূমিকম্প হয়েছিল না, বন্যা হয়েছিল না, একটা হেলদি প্রাকৃতিক পরিবেশ ছিল, এটাও জানা যায়। ইভেন বিভিন্ন যুগে কীরকম জলবায়ু ছিল সেটা আমরা অ্যানথ্রোপোলজিতে ডিসকাস করি। ইভেন আমি তো বললামই আমাদের কিভাবে বিবর্তন হয়ে আমরা এরকম হয়েছি, সেই বিবর্তনে নিয়ান্ডারথাল পর্যায়,
হোমো ইরেক্টাস, বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করে অ্যানথ্রোপোলজি। তোমরা পড়লে তোমরা তো জানতেই পারবে, বেশ ইন্টারেস্টিং সাবজেক্ট। হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে এই সাবজেক্টটা খুব এক্সপ্লোরেশন সাবজেক্ট, তো তুমি নতুন নতুন অনেক কিছু করার ট্রাই করতে পারবে সাবজেক্টটার ক্ষেত্রে। তো এই সাবজেক্টটা তুমি যদি নাও তাহলে কিন্তু তুমি এক্সকারশনের একটা সুযোগ পাবে। আমি যেমন কলেজ থেকে গেছিলাম ডুয়ার্সে, আমাদেরকে ডুয়ার্সে নিয়ে যাওয়া হয়েছিল এক্সকারশনের জন্য। তো এই সাবজেক্টটা নিলে তুমি বিভিন্ন আদিবাসীদের মধ্যে বিভিন্ন ভাগ আছে, সেই সব আদিবাসীদের মধ্যে সাঁওতাল, মুন্ডা, হোর, ভিল, বিভিন্ন আদিবাসীদের কালচার, তারপর নেপালি, তারপর হিন্দু, মুসলিম, গোর্খা, বুদ্ধিস্ট, বিভিন্ন মানুষের জীবনযাপন, তাদের লাইফস্টাইলের প্রত্যেকটা জিনিস, তারা কী কী জিনিস ব্যবহার করে, তারা কী ধরনের খাদ্য সিস্টেম, মানে তারা কী ধরনের খাবার খায়, ইভেন তাদের পোশাক পরিচ্ছদ, তারা কীরকম এনভায়রনমেন্টে থাকে, এই সব কিছু জানতে পারবে অ্যানথ্রোপোলজি থেকে। তো অ্যানথ্রোপোলজি এমন একটা সাবজেক্ট যে তোমাকে সমস্ত দিক থেকে সমস্ত ডেটাই এনরিচ করবে, যার জন্য তুমি যদি অ্যানথ্রোপোলজি নিয়ে এগোও তো তুমি যে কোনো সাবজেক্টের সাথে নিজেকে খুব তাড়াতাড়ি কানেক্ট করে নিতে পারবে। আর যদি বলো সাবজেক্টটা কীরকম, অনেকেরই মনে হতে পারে তার মানে তো সাবজেক্টটা খুব টাফ, এত যখন হিউজ ফিল্ড। তো আমি বলবো না, সাবজেক্টটা খুব টাফ নয়, একদমই ইজি সাবজেক্ট। শুধু সাবজেক্টটাকে ভালোবেসে পড়তে হবে। সাবজেক্টটাকে যে ভালোবেসে নেবে, সাবজেক্টটা থেকে অনেক কিছু দেবে। খুব ভালো সাবজেক্ট, খুব স্কোরিং সাবজেক্ট, খুব সহজে নাম্বার ওঠে সাবজেক্টটাকে যদি ভালোভাবে পড়ে নিজের মতো করে অ্যাডাপ্ট করা যায়। মানে এই সাবজেক্টটা এমন নয় যে যা আছে তাই পড়বো তাই লিখবো, না, তোমাকে ব্যাপারগুলো বুঝতে হবে। এটা বোঝার সাবজেক্ট, এটা মুখস্থ বিদ্যার সাবজেক্ট নয়, এটা তোমাকে পড়ে ব্যাপারটা বুঝে নিজের মতো করে বলতে হবে। তো এই সাবজেক্টটা যারা নেয় তারা জানে সাবজেক্টটার কি মজা। তো তোমরা যদি বলো যে সাইকোলজি আর অ্যানথ্রোপোলজির মধ্যে, আমি বলবো অ্যানথ্রোপোলজি সাইকোলজির থেকে যথেষ্ট ইজি সাবজেক্ট, আর এর ডেভেলপমেন্টও খুব ভালো, এটা ধীরে ধীরে প্রচণ্ড পপুলার হচ্ছে। আর সাইকোলজি তো আছেই, তবে অ্যানথ্রোপোলজিও কিন্তু খুব ইউনিক সাবজেক্ট, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর আমাকে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা, আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।